বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে সরকার গঠনের 5 মাসে কিছুই তো পরিবর্তন হতে তিনি দেখেন, এবং তিনি বলছেন যে যারা আগে ঘুষ খেত তারা এখন ঘুষ খাওয়ার ফন্দি ফিকির করছে, যারা আগে একটা ভালো কাজ আটকে দিত তারা এখনও সেই ভালো কাজ আটকে দিচ্ছে, লোকজন ভোল পাল্টাচ্ছে, ভোল পাল্টে অনেকে জুলাই যোদ্ধা হচ্ছে। তো আমরা তো স্যার মানে এর আগেও আপনার সাথে এই বিষয়গুলি নিয়ে কথা হয়েছে যে গণ অভ্যুত্থানের একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল, আমাদের অনেক কিছু বদলে ফেলবো সেই আকাঙ্ক্ষাটা ছিল। তো 5 আগস্ট যে আরেক 5 আগস্টের আমরা একদম দ্বার প্রান্তে, এই 2 বছরে আপনি পরিবর্তন কি দেখলেন? এবং স্পেসিফিক্যালি যদি স্যার জিজ্ঞাসা করি, মানে 5-6 মাস তো একটা সরকার মূল্যায়নের জন্য যথেষ্ট না, তারপরেও মানে তাদের যে কার্যপ্রক্রিয়া তাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না দেখুন, শুধু এই গণ অভ্যুত্থান না, অতীতে তো বাংলাদেশে আরও গণ অভ্যুত্থান হয়েছে। সেই সব গণ অভ্যুত্থানের পরে লোকচরিত্রে, জনচরিত্রে অথবা দেশ যারা চালান তাদের কর্মকাণ্ডে, তাদের চরিত্রে আপনারা কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? না, দেখিনি স্যার। 69 অভ্যুত্থানের পর কোনো পরিবর্তন কি হয়েছিল? বা 90-এর গণ অভ্যুত্থানের পর তেমন, যেটাকে এইখানে কথা এসছে আপনার ঘুষ দুর্নীতির ঊর্ধ্বে ওঠা বা অন্যায় অপকর্ম থেকে বিরত হওয়া বা জুলুম নির্যাতন থেকে বিরত হওয়া, এগুলি কি বদলেছে? মোটেও বদলে নেই। আপনাকে একটা ছোট্ট গল্প বলতে পারি। সেটা হচ্ছে 52-এর ভাষা আন্দোলনের পর একটা বিরাট অর্জন হয়েছিল, সেটা হচ্ছে 54-র নির্বাচন। এবং সেই নির্বাচনটা হয়েছিল পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে কোনো নির্বাচন হয় নাই। এবং এটা একটা প্রাদেশিক নির্বাচন হয়েছিল। এই প্রাদেশিক নির্বাচনে আপনার যুক্তফ্রন্ট বিজয়ী হয়। বিজয়ী হওয়ার পরে মন্ত্রিসভা গঠন নিয়ে বহু রকম ঝামেলা সৃষ্টি হয়। কাকে মন্ত্রী করা হচ্ছে, কাউকে করা হচ্ছে না, কাউকে মন্ত্রিসভায় রাখা হচ্ছে, কোনো একটা দলকে আবার রাখা হচ্ছে না, এই ধরনের দ্বন্দ্ব চলতে থাকে। তো যাই হোক, এইসব দ্বন্দ্বের মধ্য দিয়ে একেবারে খুবই বিখ্যাত একজন রাজনৈতিক নেতা আশরাফ উদ্দিন চৌধুরী, যিনি মূলত ছিলেন কংগ্রেসের নেতা এবং কংগ্রেসের খুব উচ্চ পর্যায়ের নেতা ছিলেন। তিনি অত্যন্ত ধোপদুরস্ত, ফকফকে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরতেন, মাথায় একটা কিস্তি টিপি, সেটাও ফকফকে সাদা, তার শুভ্র মানে শ্বশ্রু, এইসব জিনিস নিয়ে একটা তাকে দেখতে একটা ফেরেস্তার মতো মনে হতো। তো তিনি শিক্ষামন্ত্রী হলেন। শিক্ষামন্ত্রী হয়ে তিনি আমেরিকার একটা কোম্পানিকে, সিলভার ওয়ার্ল্ড কোম্পানিকে তিনি কিছু পাঠ্যপুস্তক ছাপানোর কাজ দিলেন। মূলত ইতিহাস এবং ভূগোলের বই। ইতিহাসের বইগুলি হচ্ছে প্রাথমিক স্তরের, ভূগোলের বইগুলি হচ্ছে মাধ্যমিক স্তরের। বইগুলি আমি পড়েছি ছাত্র হিসেবে, বিশেষ করে ভূগোলের বইগুলো। তখন আমি ক্লাস 7-8-এর ছাত্র। তো সেই সময় আমি বইগুলো বই হিসাবে ছিল অত্যন্ত উঁচু মানের, ছাপা ছিল অত্যন্ত উঁচু মানের, ইলাস্ট্রেশন ছবি ছিল অত্যন্ত উঁচু মানের। দাম যে খুব বেশি ছিল তাও না। তো তখন গুজব উঠল যে এই সিলভার বার্ডের কোম্পানিকে বই ছাপাতে দিয়ে, পাবলিশ করতে দিয়ে এই একটা যেটাকে বলে দেবতাতুল্য মন্ত্রী, তিনি ঘুষ খেয়েছেন। এবং সেই ঘুষটা কি, তাকে একটা গাড়ি উপহার দেওয়া হয়েছে, প্রাইভেট কার উপহার দেওয়া হয়েছে। এবং সেই গাড়িতে আমরা শুনলাম যে রেডিও আছে। তো সেই কালে রেডিওওয়ালা গাড়ি, সেটা একটা বিশেষ মর্যাদাপূর্ণ গাড়ি ছিল। তো যাই হোক, তো এইরকম কথাবার্তা কিন্তু আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে অনেক দিন ধরে চলে আসছে। আর এখন তো সাধারণ মামুলি একটা কার উপহার দেওয়া এটা কোনো ব্যাপারই না, হ্যাঁ, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় সমস্ত কাজ কারবারগুলো হয়। তো এইটা খুবই দুঃখজনক। এমনকি সরকারের বিভিন্ন পদে নিয়োগের জন্য ঘুষ দুর্নীতি চলে বলে আপনার গুজব আছে, জনসমাজে নানান রকম মুখরোচক আলোচনা আছে। সত্যতাও আছে স্যার। এখন সত্যতা আছে কি নাই সেটা আমি বলতে পারবো না, কারণ আমি তো আর এটার তদন্ত করে দেখি নাই। তো যারা তদন্ত করবেন তারা ওটা বলতে পারবেন, আপনারা সাংবাদিক, আপনারা তদন্ত করে বের করতে পারেন। কিন্তু দুঃখজনক ব্যাপারটা হলো, এরকম গুজব ওঠাটাই হলো একেবারে যেটা মোটেও কাম্য নয়, এটা না ওঠাই শ্রেয়।
এবং ওঠা মানেই হচ্ছে কোথাও না কোথাও কিছু একটা সমস্যা আছে। আর এর ফলে যেটা হয়, যদি তাই হয়, তাহলে এমনিতেই শেখ হাসিনার সরকার এই দেশের প্রতিটা ইনস্টিটিউশন ধ্বংস করে গেছেন। এর মধ্যে আমলাতন্ত্র একটা বড় প্রতিষ্ঠান, সেই আমলাতন্ত্র কিন্তু, ব্যুরোক্রেসি কিন্তু একেবারে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে গেছে। তারপরে এটাকে একটা পুনর্গঠন করার ব্যাপার, যেটা এখন বর্তমান সরকারের কাঁধে বা এর আগে ইন্টারিম সরকারের কাঁধে এসে পড়েছিল সে দায়িত্ব। তারা ততটুকু কি করতে পারছেন বা পারছেন না সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুর্নীতির কথা ওঠে তাইলে তো খুবই দুঃখজনক যে এই যাত্রাও বোধহয় আমরা একটা মোটামুটি একেবারে 100% নিচ্ছিদ্র নয়, কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য একটা আমলাতন্ত্র পাবো, কিন্তু সেটা পাবো কিনা সে ব্যাপারে হতাশা এর সৃষ্টি হয়েছে। আপনি যে উক্তির কথা বলেছেন এটা হচ্ছে আপনার স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা। তো ব্যক্তিগত জীবনে তিনি অনেক সময় দেশের অনেক অনিয়ম নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন, ক্ষোভ প্রকাশ করেন। এবার তিনি প্রকাশ্যে সেটা প্রকাশ করলেন। আচ্ছা, তো তার এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, এবং এগুলো আছে, এবং এগুলোকে নির্মূল করার জন্য অন্তত সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য অধিকতর তৎপরতার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এটা একটা দিক। আর যেটা বলছেন যে আপনার 24-এর গণ অভ্যুত্থান থেকে আমরা কি পেয়েছি, হ্যাঁ আমরা পেয়েছি একটা জিনিস, সেটা হচ্ছে একটা অত্যন্ত অত্যাচারী ফ্যাসিবাদী একটা সরকারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা মুক্তি পেয়েছি আয়নাঘর থেকে, আমরা মুক্তি পেয়েছি গুম খুন থেকে, এগুলো হয়েছে। কিন্তু পরবর্তীকালে যে আবার এটার পুনরাবৃত্তি ঘটবে না, সেটার জন্য যেই সমস্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা, সেইটা এখন পর্যন্ত সেভাবে গ্রহণ করা হয়নি। আমি আশা করব যে আগামী কয়েক মাসের মধ্যে অন্তত আইনের দিক থেকে, সাংবিধানিক বিধিবিধানের দিক থেকে এমন একটা অবস্থা তৈরি করা হবে যাতে নাকি এই ফ্যাসিবাদী শাসনের যে অভিজ্ঞতা, সেই রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদেরকে আরেকবার বা আরও কয়েকবার যেতে না হয়। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন যে এই রকম অবস্থার কি পুনরাবৃত্তি হবে, আমি মনে করি হবে। কেন হবে? সেটা হচ্ছে এই কারণে যে ওই যে বললাম অতীতের দৃষ্টান্ত দিয়ে, আগামীতে যদি সত্যিকার অর্থে সমাজের একেবারে খোলনৈচা পরিবর্তনের মতো বিপ্লব যদি না হয়, তাহলে কিন্তু এটা হতে থাকবে। এমনকি একটা মহাবিপ্লবের পর, দীর্ঘস্থায়ী বিপ্লবের পরেও যদি একটা দেশে পরিবর্তন আসে, যেমন চীন দেশে হয়েছে, চায়নাতে হয়েছে, চায়নাতে কি দুর্নীতি হয় না? এবং মাঝে মাঝে কি সংবাদপত্রে দেখেন না যে সেখানে দুর্নীতির অপরাধে চীনের কমিউনিস্ট পার্টির একেবারে বিশেষ বিশেষ অতি উচ্চ স্তরের নেতাদেরকে ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে দুর্নীতি এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। এই সহজাত প্রবৃত্তির থেকে মানুষকে মুক্ত করতে গেলে কত বড় মানুষে পরিণত করতে হবে, কত বড় সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন হবে, কত বড় আপনার ধর্ম সংস্কারের মতো সংস্কারের প্রয়োজন হবে। এবং ইসলাম ধর্মের বাণী তো আমরা অনেকেই শুনেছি, সবাই শুনেছি, কিন্তু আমরা কি সবাই ইসলাম ধর্মের বাণী মেনে চলি? তবুও আমরা নিজেদেরকে মুসলমান বলি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে বাস্তবতা। তারপরেও আমার কথা হচ্ছে যে অন্তত বাংলাদেশটাকে একটা বাসযোগ্য দেশে পরিণত করতে পারলে আমি মনে করব যে 24-এর যে স্বপ্ন, 24-এর যে ত্যাগ, তার একটা লক্ষ্য কিন্তু অর্জিত হয়েছে।